আমার নাম মোহাম্মদ এরশাদ আলী। আমি হচ্ছে ফ্যাক্টরি একজন হচ্ছে হলো স্টাফ। ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম লাগছে, আমি গেটের সামনে দাঁড়া রয়েছি, কাউ কিছু বলিনি। আমি গেটের সামনে দাঁড়া রয়েছি, হঠাৎ করে ওই যে সবুজ নামের ছেলেটা সে লিড দিল যে ধরো স্টাফ। তখন সবাই এসে আমার মারলো, এমন ভাবে মারছে, মারতে মারতে 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট, তারপরে 3 নম্বর গেটে ওখানে আমাদের যে মোটরসাইকেল রাখে ওর উপরে মাইরে নিয়ে ফেলা দিচ্ছে। গেট দিয়ে যে বাড়াবে ওরা কি করছে, সিকিউরিটি বিদায় করে দিয়া ওরা নিজেরাই গেটের চাবি নিয়ে ওরাই নিজেরাই মালিক। এমনকি কোনো লোক এই ফ্যাক্টরি কোনো স্টাফ বাইরে বাড়াতে পারবে না ওদের কারণে। ওরা কয় আমরা যদি অনুমতি দেই, আমরা অনুমতি দিলে বের হবে। আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম রেমিটেন্স আসে, বাংলাদেশের গার্মেন্টসের উপরে যে একটা বিরোধিতা চলতেছে সেটা বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের লোককে রুখে দাঁড়াতে হবে। যে আমার পরিবার আছে, আমার জন্য আরো 5টা ফ্যামিলি চলে, প্রতিটা একটা আমাদের এই গার্মেন্টসে 12,000 ফ্যামিলি আছে, ওয়ার্কার আছে, সেখান থেকে আমাদের এরকম 3,36,000 ফ্যামিলি চলে। সুতরাং এই ফ্যামিলিগুলো যে ভালোভাবে চলতে পারে, গার্মেন্টসটাকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আমাদের আজকের এই সন্ত্রাসীদের বিচার চাই। কিছু নামধারী শ্রমিক আছে যারা সন্ত্রাসী করে, এটা শুধু এটা এজিআই গ্রুপে না, বিভিন্ন গ্রুপে তারা এই সন্ত্রাসী করছে। আমরা এদের বিচার চাই। হ্যাঁ, ঠিক মতো বেতন পাচ্ছি, 10 তারিখে বেতন দিচ্ছে। আমরা ঈদের বোনাস এখন পেয়েছি, আর আগের মতো নেই। যারা সন্ত্রাসী ছিল তারা বের হওয়া যাওয়ার পর আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, অনেক ভালো আছি, এটাই কামনা করি। গত 10 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, আমরা দিব সেটা তো কাজের পরে দিব, বিকাল বেলা বেতন পাবে। এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এজিআই গ্রুপ, এবি গ্রুপ মিলে এখানে 12,000 লোক কাজ করে, 150-200 লোক আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, অনেক লোককে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে 25 জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেইন দেওয়া হয়, যে মামলা করা হয়। এই মামলাতে আসামি করা হয় 8 জনকে, আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয়। এবং যেই রাতে এদেরকে পুলিশ করবে, ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে। পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দিই, এই ধরনের কাজ যেন না করে তারা। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, আমরা এবিতে আলাদা মিটিং করি, এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি, যে কাজটা করেছো, ভাঙচুর করেছে, মানুষকে আহত করেছে বিনা কারণে, মানুষের কোম্পানিতে 3 মাস 4 মাসের বেতন বাকি থাকে, আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত। আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো, কারণটা কি? 10 তারিখ বেতন পাবা, 12 তারিখ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের কথা বলছি 2024। এর জন্য এই 2 দিনের জন্য কেন আন্দোলন করা হবে? তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করবো না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরা কাজ করব। যাই হোক, এত মাস চলে আসছে। আবার এই মার্চ মাসের 10 তারিখে সকালে প্রথমে তারা ঢুকে, এই 250 লোক বা 150 লোক, তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের 2 নম্বর বিল্ডিংটা, ওইখানে দাঁড়ায়। যত লোক ঢুকে কোম্পানিতে, কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না, যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে। যখন সবাই ঢুকে যায়, ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে 6-7 জন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন এখানে পুলিশ আসে, এসবির লোক আসে, তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না, প্রত্যেকটা জায়গায় তালা লাগানো, এবং এই সরকারি কাজে তারা বাধা দেয়। আমাদের প্রশাসনের যারা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার, প্রোডাকশন জেনারেল ম্যানেজার, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে 10 তারিখ, তোমরা কাজে সকালবেলা আসছো, তোমরা বেতন পাবা তো বিকালে, তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কি? যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে 10 তারিখ, তোমাদের বেতন তো এমনিতেই হয়ে যাবে, আজকে হবে, কালকে হবে,
তোমাদের বেতন তো হয়ে যাবে, তোমাদের আন্দোলন করার কারণ কি? এবং আমরা যে বেতন একদিন বা 2 দিন দেরি হতে পারে, ফ্লোরে নোটিশ লাগানো আছে। তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, এখানে যে আর্মি ক্যাম্প, পুলিশ ক্যাম্প, আর্মি ক্যান্টনমেন্ট, সাভার থানা, বিজিএমইএ সমস্ত জায়গায় চিঠি দিয়ে দিয়েছি মাসের 6 তারিখে, মার্চের 6 তারিখে। কিন্তু তারপরেও তারা 10 তারিখে এই ধরনের ঘটনা করে 3টা সাড়ে 3টা পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে 3:30 দিয়ে ফ্যাক্টরি থেকে তারা চলে যায়। 10 তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে, মানে ডাচ বাংলা ব্যাংকে, বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আগে টাকা পাঠাতে হয়, তারপরে রকেটের মাধ্যমে তাদের পেমেন্ট আসে। যেহেতু এখানে অনেক দেরি করাতে যারা কাজ করবে অফিসের দেরি হওয়াতে যখন টাকাটা পাঠায়, বাংলাদেশ ব্যাংকের সার্ভার 2টার সময় বন্ধ হয়ে যায়, 2টা 2:30টার দিকে, তখন টাকাটা তাদের মোবাইলে আসে না। এবং পরের দিন সকাল 11 তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু 11 তারিখে সকালবেলায় 11:30টায় তাদের বেতন চলে আসে। 2-1টা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে। ঠিক দুপুরবেলা লাঠি চোটা নিয়ে বেতন পাওয়া সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নামে আসে। তখন এই ব্যাপারটা আমরা আর তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই। আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন, যারা কর্মকর্তা দেখেন, তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে, মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য। মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম। 1 নাম্বার হচ্ছে 10 তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল। 11 তারিখ সকাল 11:30টার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে। সকাল 11:30টার সময় তাদের বেতন চলে আসছে। তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাইনি। আমাদের এই কোম্পানি 1996-এ স্টাবলিশ। এই 1996 থেকে 2024-এর অগস্টের আগ পর্যন্ত, অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট চোখে দেখি। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই প্রজেক্টে, 25 বছর, 26 বছর, 20 বছর, তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই না। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্টস এইটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে। তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে। তারা মুষ্টিমেয় কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আছে শুধু আরএমপিতে, 13%, 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে,
সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আছে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করে আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করে? জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে, যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই 3টা জিনিস এক মাসে? এই 3টা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রাখে, তাদের জন্য কি করেছে? গার্মেন্টস মালিকেরা মুখটা চুপ থেকে কি করতেছে? গার্মেন্টস গুলো, আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন? আপনারা গার্মেন্টস গুলো বন্ধ করে যার যার মতো কয়দার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই। আপনি যে আজকে চাল কিনবেন, আমাদের দেশে যে চাল উৎপাদন হয়, গম উৎপাদন হয়, ডাল উৎপাদন হয়, সমস্ত কিছুর 50% মতন ইম্পোর্ট করতে হয়। ভাতটা খাবেন কোত্থেকে? গার্মেন্টস এর ভাই বোনেরা, আপনারা বাজার থেকে চাল কিনবেন, কোত্থেকে পাবেন আপনারা? এই চালটা পাবেন কোথায় আপনারা? এই চালটা ইম্পোর্টার, আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না। বাংলাদেশের টাকা আজকে কোন দেশ আপনার নিবে না, এটা রপ্তানি করতে, আমদানি করতে কাউকে আপনি টাকা দিলে নিবে না, ডলার দিতে হবে। তাহলে এই ডলার কোত্থেকে আসবে? আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে, সার কোত্থেকে আসবে? এই সার ইম্পোর্ট করে আনতে হবে, আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে। এই ডলার কারা বাংলাদেশে আনে? এটা আনে গার্মেন্টস মালিকরা আনে, আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা 14% আনে, আর 84% আনে গার্মেন্টস মালিকরা। এইটা কারো মাথায় ধরতেছে না, মনে করতেছে বাজারে যাচ্ছি আমরা, চাল ডাল আটা লবণ তেল রিচ কিনে নিয়ে আসতেছি, আমরা সংসার চালাচ্ছি। নো, এটা সব কিছু গার্মেন্টস এর টাকা দিয়ে হচ্ছে, আর এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে হচ্ছে, আর কারো টাকা দিয়ে হচ্ছে না। সারা বাংলাদেশের যত ব্যবসা আছে, মাত্র 2% রেমিটেন্স আছে বাংলাদেশে, মাত্র 2%। এটা দিয়ে কে খাবেন? 600 লোককে খাওয়াবেন। 18 কোটি মানুষের দেশ, 600 লোক খাবে এই 2% দিয়ে। এই জিনিসটা বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে এই শ্রমিকরা, আমাদের শ্রমিকরা, এই সন্ত্রাসী হাতে গোনা 150-200 লোকের জন্য আজকে তারা প্রতিবাদ জানিয়েছে। এই যে কবির হোসেন, ব্যক্তিগতভাবে আমি তাকে দেখিও নাই কোনোদিন, সাধারণ এই গার্মেন্টস ওয়ার্কারদের মতন সেও একজন গার্মেন্টস ওয়ার্কার, আজকে এখানে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে নিয়ে, এই গার্মেন্টস ওয়ার্কারকে ফুলিয়ে ফালিয়ে গার্মেন্টসকে ভাঙচুর করার জন্য, লুটপাট করার জন্য, অগ্নিসংযোগ করার জন্য। ওয়াই? তার ইন্টারেস্ট। 11 তারিখে এই ঘটনার পরে আমি আমাদের প্রশাসন থেকে বলা হয় যে স্যার এই ঘটনাটা ঘটাচ্ছে কবির। তখন আমি বলি ঠিক আছে, তোমরা সবাই ওইখানে যাও, তাকে যে জিজ্ঞেস করো যে কবির হোসেন সাহেব, আমরা আপনাদের কি ক্ষতি করেছি, এই 12,000 লোকের কর্মসংস্থান ধ্বংস করে দিচ্ছেন, যারা এখানে ভাঙচুর মারামারি তাণ্ডব চালাইছে। কবির হোসেন তাদেরকে নিয়ে মিটিং করতেছে, তাদেরকে নিয়ে এই কবির হোসেন মিটিং করতেছে, তখন আমাদের লোক এটা ঘেরাও করে ফেলে। কবির হোসেন আর বেরোতে পারে না ওইখান থেকে, আমাদের লোক আর্মিকে তাড়াতাড়ি ফোন করে আসার জন্য, যে যারা এখানে তাণ্ডব চালাচ্ছে। তখন আর্মি যেতে যেতে কয়েকজন পালিয়ে দেয়, ওইখানে 3 জনকে অ্যারেস্ট করে, কবির হোসেন সহ। জেলখানার জেল থেকে যখন কবির হোসেন রিলিজ হয় 16 তারিখে জামিনে, তখন আবার পুলিশ তাকে অ্যারেস্ট করে নতুন মামলাতে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশটাকে অচল করার জন্য যারা এই নেতৃত্ব দিচ্ছেন, তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের
দেশের এবং মানুষের। আর এই যে শ্রমিক ভাই বোনেরা তাদের কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে, কয়দিন পরে তারা কি খাবে তারা নিজেরাও জানেন। আমি গার্মেন্টস মালিক হিসাবে সেনা বাহিনী থেকে আমাকে অনেক সুনাম করেছে তারা, যে আপনি একজন গার্মেন্টস মালিক, যে আপনার ফ্যাক্টরিতে কিছু হলে আপনি আগে যান, যায় তাদের সাথে কথা বলেন। অন্য গার্মেন্টস মালিকদেরকে আমরা পাই না। আমাদের সাভারের যে জিওসি মহোদয় আছেন, উনি এত কোঅপারেটিভ, ওনার বলিষ্ঠ নেতৃত্ব, উনি ওই দিন রাতেই, ওইখানে মেজর সাহেব আছেন, ওনারা সবাই এত কোঅপারেটিভ, ওই দিনই এটাকে নির্মূল করার জন্য অভিযান চালাতে থাকে। ওই দিন চালায়, তারপরে 11 তারিখ রাতে, 12 তারিখ, 13 তারিখ প্রতিদিন রাতেই তারা অভিযান চালাচ্ছে তাদেরকে ধরার জন্য। ইভেন দো আমাদের সাভার থানার যে এডিশনাল এসপি আছেন, উনি এত কোঅপারেটিভ, উনি সারাক্ষণ পুলিশকে দিয়ে এদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিচ্ছেন। ওসি সাহেব আছেন, উনি অ্যারেস্ট করার ব্যবস্থা নিচ্ছেন। মানে আমাদের সাথে, এই গার্মেন্টস মালিকদের সাথে যারা সাধারণ শ্রমিক তারা আমাদের সাথে আছেন, কর্মকর্তা কর্মচারী তারা আমাদের সাথে আছেন, আইন শৃঙ্খলা আমাদের সাথে আছেন, মিডিয়া ভাই বোনেরা সত্যতা তুলে ধরার জন্য আমাদের সাথে আছেন। তাহলে গার্মেন্টস মালিকদের এত ভয় কেন? কেন 240টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন? 240টা ফ্যাক্টরি না, 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছে। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিচ্ছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা করবে। আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? এটা চাওয়ার দরকার নেই আপনাদের। আল্লাহকে ভয় করেন। আপনারা কি চান? দেশের সবাই বেকার হয়ে যাবে আর আপনাদের পিছনে স্লোগান দিবে, এটা চান আপনারা? এটার থেকে বিরত থাকেন আল্লাহর হস্তে। দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের দেশে পোর্ট আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মানুষের করা না। আমাদের দেশে পোর্ট আছেন, যেই দেশে পোর্ট থাকে সেই দেশে আমদানি রপ্তানি করতে পারে। আজকে নেপাল আরেকজনের ধার করে তারপরে চাল ডাল নিয়ে যাইতে হয় দেশে, পোর্ট নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। যারা বিচারক আছেন তাদের প্রতি আমি বলছি, এই ধরনের সন্ত্রাসীরা, যেই উকিলরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করে, আপনারা তাদেরকে রুখে দাঁড়ান। কি কারণে জামিন দিবেন? সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য করতে আপনাদের হাতে তুলে দেয়, আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন। আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সেনা প্রধানের কাছে কৃতজ্ঞ, সেনা প্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ। আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমাদের বিচারক, মাননীয় বিচারক মহোদয়দের কাছে অনুরোধ, তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না। এই ইন্ডাস্ট্রি, এই শ্রমিকদের ঘামে ঝরানো ইন্ডাস্ট্রি। আমরা কোনোদিন 4-5 মাসের কারোর বেতন বকেয়া রাখি না। আমার জীবনে যা ইনকাম করছি এইখানে ইনভেস্ট করা, সবার পিছনে ইনভেস্ট করা। আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে, কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আপনারা অবশ্যই তাদেরকে চিনেন, তাদের নাম আমাদেরকে দিয়ে দেন। আমরা সেনাবাহিনীর কাছে তাদের নাম পাঠিয়ে দেই আমরা, তারা এটার ব্যবস্থা নিবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থা নিবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ পুলিশ আমাদের সাথে আছে, আইন আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে আছে। আমরা যে কোনো কারো অনুষ্ঠান হলে আমরা ওইখানে তাদেরকে ট্রাই করি হেল্প করার জন্য, বাট চাঁদাবাজি করবে আমাদের কোম্পানিতে এগুলো হয়। এই ধরনের লিড দেয় হচ্ছে ইন্ডাস্ট্রি ভাঙচুর করে বন্ধ করে দেওয়ার জন্য, আবার এরাই বন্ধ করে এরাই স্লোগান দেয় আবার খোলার জন্য। মানে কি নিয়ে আন্দোলন করা যায়, এটাকে হচ্ছে জাস্ট একটা ইস্যু তৈরি করা, আর কিছুই না। ওই দিন যে 11 তারিখে যে ঘটনা তারা ঘটালো বিনা কারণে,
আমাদের এখানে শ্রমিকরা তাদেরকে প্রতিহত করার জন্য একটা টিম হয়ে গেছে অনেক বড় হয়ে, যে স্যার এদেরকে কোম্পানি থেকে বের করতে হবে। জিএমরা ফোন করে, স্যার আমাদের এইখানে অনেক শ্রমিক আছে, তাদেরকে প্রতিহত করার জন্য এখন তারা ইনিশিয়েটিভ নিচ্ছে। আমি বলছি না, কোম্পানিতে ভাঙচুর মারামারি করার দরকার নেই আমাদের। ওনারা যদি কাজ না করতে চায় তাহলে আপনারা কালকে 11 তারিখ তো কালকে পর্যন্ত ছুটি রাখুন, 12 তারিখ আমরা এর ভিতরে প্রশাসনিক সব ব্যবস্থা নিব। কিন্তু এক দল হচ্ছে এইটা করবে, আরেক দল এসে মারামারি করবে, এইটার ভিতরেই 2 দল হয়ে গিয়েছিল ওই দিন 11 তারিখ। আমরা বেতন পাওয়া সত্ত্বেও কেন এখানে মারামারি ভাঙচুর চালাচ্ছে? এই 2 দল হওয়ার পরে আমি আমাদের প্রশাসন দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেছি যে না, এইখানে ভিতরে মারামারি করা দরকার নাই, আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা নিজেরা এদেরকে মারামারি করে ফ্যাক্টরির ভিতরে, তখন বলবে মালিকের লোকটা, তাদের পরে আরেকটা বড় ইস্যু দাঁড়াবে, কমপ্লায়েন্স ইস্যু দাঁড়াবে। আপনারা দেখেন, আমি এই চিঠিগুলি আনালাম। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে বিজিএমইএ, সাভার ক্যান্টনমেন্ট, এই ক্যাম্প, তারপরে শ্রমিক, আপনার কল কারখানা অধিদপ্তর, প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি দিয়েছি যে 10 তারিখের বেতন হয়তো বা, এবং ফ্লোরে লাগানো আছে, এই নোটিশগুলো ফ্লোরেও লাগানো আছে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত চিঠি দেওয়া রিসিভ করা চাই না, যে বেতন 10 তারিখে জায়গায় হয়তো একদিন বা দেরি হতে পারে। 6 তারিখে জানিয়েছি, ডেটটা হচ্ছে 6 তারিখ। আমরা একটা ডিসিপ্লিন কোম্পানি, তারা উৎপাদন করে, তাদের উৎপাদনের টাকা ব্যাংক থেকে আসে, আবার তাদেরকে স্যালারি দেওয়া। তাই উৎপাদন যদি না হয়, আমি সবসময় আমার শ্রমিকদেরকে একই কথা বলি যে তোমরা টার্গেট ফিল আপ করো। টার্গেট ফিল আপ করলে ওই তোমাদের বেতনের আশা তোমাদের দিন গণা দরকার নাই, তোমাদের নিয়মের টাকা তোমাদের চলে যাবে। কোম্পানিতে উৎপাদন ছাড়া কোম্পানির মালিক কোনো বেতন দেওয়ার ব্যবস্থা নেই। কারণ এখানে তো 1 টাকা 2 টাকার মামলা নাই না, 18-20 কোটি টাকার মামলা প্রতি মাসে। এই টাকা কোত্থেকে একজনের পকেট নিয়ে বসে আছে যে দেওয়ার জন্য? এই যে ইন্ডাস্ট্রি চলতেছে, এটা দিয়ে ইনকাম হবে, এটা দিয়ে কোম্পানি চলবে। 1 দিন 2 দিনের ইন্ডাস্ট্রি না, এটা 27-28 বছরের কোম্পানি। এটা শুরু হয়েছে এই 12ই আগস্টের থেকে। আপনারা আবার বলতে পারেন 5ই আগস্ট সবাই বলে, আপনি 12 আগস্ট বললেন কেন? কারণ আমাদের কোম্পানিতে প্রথম আনরেস্ট হয় 26-27 বছর পরে 12ই আগস্ট, তারপরে সেপ্টেম্বরে একবার আনরেস্ট হয়, তখন আমি যেটা আগে বললাম। আর এই ঘটনাটা ঘটিয়েছে ওরা এই 10 আর 11 তারিখ মার্চ মাসে।